আমাদের চারপাশে কত কিছুই তো আছে, একটা পাথরের টুকরো, আবার একটা ছোট্ট পিঁপড়ে। দুটোই আমাদের জগতের অংশ, কিন্তু একটার মধ্যে প্রাণ আছে, অন্যটা একেবারেই জড়। হুম। ঠিক কোন অদৃশ্য রেখা এই দুটোকে আলাদা করে? আমাদের আজকের আলোচনায় আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। আচ্ছা। আমাদের হাতে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কিছু নোট আর পাঠ্য বইয়ের অংশ আছে। এগুলোকে ভিত্তি করে আমরা দেখব জীব ঠিক কি কি বৈশিষ্ট্যের কারণে জড় থেকে আলাদা, আর এই জীবনের পেছনে থাকা মূল কারিগর অর্থাৎ কোষের আশ্চর্য দুনিয়াটা আবিষ্কার করব। ঠিক তাই। আর আমাদের এই আলোচনার লক্ষ্য শুধু কিছু তথ্য দেওয়া নয়, বরং একটা দৃষ্টিভঙ্গি তৈরি করা। আমরা বোঝার চেষ্টা করব একটা বাড়ি তৈরির ইটের সাথে জীবদেহ তৈরির কোষের তুলনাটা কতটা সঠিক। আর কোথায় গিয়ে এই তুলনাটার আর খাটে না। একদম। জীব ও জড়ের পার্থক্য থেকে শুরু করে কোষ আবিষ্কারের সেই আশ্চর্য ইতিহাস আর তার ভেতরের বৈচিত্র্য, পুরো যাত্রাটাই আমরা একসাথে পার করব। চমৎকার। তাহলে চলুন শুরু করা যাক। আমার সামনে একটা টেবিল আছে, আবার জানালার বাইরে একটা পাখি উড়ে গেল। দুটোকেই আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি নিশ্চিত যে টেবিলটা জড় আর পাখিটা জীব। এই নিশ্চিত হওয়ার পেছনের যুক্তিটা কি? কোন জাদুতে একটা জীবন্ত সত্তা তৈরি হয়? এখানে কোনো জাদু নেই, আছে বিজ্ঞানের কিছু নির্দিষ্ট মাপকাঠি। আমাদের সূত্র অনুযায়ী জীবকে আলাদা করার জন্য কয়েকটি মৌলিক লক্ষণ রয়েছে। প্রথম এবং সবচেয়ে স্পষ্ট হল পুষ্টি আর বিপাক। পুষ্টি আর বিপাক। হ্যাঁ, পাখিটাকে বাঁচতে হলে খেতে হবে, সেই খাবারকে ভেঙে শক্তি তৈরি করতে হবে। এই পুরো প্রক্রিয়াটাই হল বিপাক। কিন্তু আপনার টেবিলটার তো খাবারের কোনো প্রয়োজন নেই, কারণ তার শক্তি উৎপাদন করার কোনো অভ্যন্তরীণ ব্যবস্থা নেই। এটা একটা দারুণ পয়েন্ট। অর্থাৎ জীব হলো একটা সচল ইঞ্জিনের মতো, যার সবসময় জ্বালানির প্রয়োজন হয়। ঠিক। আর জড়বস্তু হলো একটা ইঞ্জিন, যার ভেতরে কোনো যন্ত্রই নেই। কিন্তু শুধু কি খাওয়াই পার্থক্য করে দেয়? একটা ছোট চারাগাছ তো বেড়ে ওঠে, একটা পাথর তো বাড়ে না। একদম। এটাই আমাদের দ্বিতীয় পয়েন্ট, বৃদ্ধি। তবে এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। ধরুন কোনো কিছুর ওপর ধুলো জমতে জমতে বা বরফ জমতে জমতে সেটার আকার বাড়তেই পারে। হ্যাঁ, তা তো পারেই। কিন্তু সেটা হলো বাহ্যিক বৃদ্ধি। জীবের বৃদ্ধি হয় ভেতর থেকে, কোষ বিভাজনের মাধ্যমে। একটা শিশুর বড় হওয়া আর একটা বালির ঢিবি বড় হওয়ার মধ্যে এটাই মূল তফাৎ। তার মানে জীবের বৃদ্ধিটা পরিকল্পিত, আর জড়ের বৃদ্ধিটা আপতিত। এই ইঞ্জিনের তো শ্বাস-প্রশ্বাসও নিতে হয়, তাই না? অবশ্যই। শ্বাসকার্য হল সেই জ্বালানিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করার প্রক্রিয়া। জীব পরিবেশ থেকে অক্সিজেন নেয় এবং খাবারের সাথে তার বিক্রিয়া ঘটিয়ে শক্তি উৎপাদন করে, যা তার সমস্ত কাজ চালায়। আর এই প্রক্রিয়া তো কিছু বর্জ্যও তৈরি হয়। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডের মতো। আর সেই বর্জ্য শরীর থেকে বের করে দেওয়াটাও তো জরুরি। এখানেই কি রেচনের ধারণাটা আসছে? ঠিক ধরেছেন। বিপাকের ফলে তৈরি হওয়া অপ্রয়োজনীয় বা ক্ষতিকর পদার্থগুলো শরীর থেকে বের করে দেওয়ার প্রক্রিয়াই হল রেচন। এই চারটি বৈশিষ্ট্য, পুষ্টি, বৃদ্ধি, শ্বাসকার্য এবং রেচন, এগুলো হলো একটা জীবন্ত ব্যবস্থাকে চালু রাখার মৌলিক প্রক্রিয়া। আচ্ছা। কিন্তু জীবকে যা সত্যি অনন্য করে তোলে তা হল পরের দুটি বৈশিষ্ট্য। আমি অনুমান করতে পারি, এক, নিজের প্রতিরূপ তৈরি করার ক্ষমতা, মানে বংশবিস্তার। আর দুই, পারিপার্শ্বিক উত্তেজনায় সাড়া দেওয়া। একটা টেবিল থেকে তো আরেকটা টেবিল জন্মায় না। নিখুঁত। বংশবিস্তারী জীবনকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকিয়ে রাখে। আর উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতা, ভাবুন তো, লজ্জাবতী লতাকে ছুলে পাতা গুটিয়ে নেয়। বা তেজ আলো চোখে পড়লে আমরা চোখ বন্ধ করে ফেলি। একদম। এই সংবেদনশীলতা জীবকে তার পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে এবং বিপদ থেকে নিজেকে রক্ষা করতে সাহায্য করে। একটা পাথরের উপর আপনি আলো ফেলুন বা তাকে স্পর্শ করুন, তার কোনো প্রতিক্রিয়া হবে না। এই সব বৈশিষ্ট্যগুলো মিলেই জীবকে জড় থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে। বাহ! তাহলে এই যে এতগুলো জটিল কাজ কাওয়া, বেড়ে ওঠা, শ্বাস নেওয়া, বংশবিস্তার করা, এই সব কিছু জীবদেহের ভেতরে কে করছে? নিশ্চয় কোনো ক্ষুদ্র কর্মী বাহিনী আছে। হ্যাঁ। আমার মনে হয় এখানেই কোষের ধারণাটি আসছে। জীবদেহ নামক বিশাল দালানটির মূল ভিত্তি বা ইট হল এই কোষ। কিন্তু এই অদৃশ্য কারিগরের কথা আমরা প্রথম জানলাম কিভাবে? এর পেছনের গল্পটা দারুণ মজার। আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় ৩৫০ বছর। ১৬৬৫ সালে
রবার্ট হুক নামে একজন ইংরেজ বিজ্ঞানী ও আবিষ্কারক নিজের বানানো একটি অণুবীক্ষণ যন্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। নিজের বানানো? হ্যাঁ, সেই যন্ত্রটা আজকের দিনের মাইক্রোস্কোপের তুলনায় খুবই সাধারণ ছিল, কিন্তু তখনকার জন্য ছিল একটা যুগান্তকারী জিনিস। তিনি একদিন বোতলের ছিপিতে ব্যবহৃত কর্কের একটা পাতলা অংশ সেই যন্ত্রের নিচে রেখে পর্যবেক্ষণ করছিলেন। কর্ক মানে গাছের ছাল থেকে তৈরি হওয়া বস্তুটা? হ্যাঁ, ঠিক তাই। তিনি যা দেখলেন তাতে অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন কর্কের ভেতরটা মৌচাকের মতো অসংখ্য ছোট ছোট কুঠুরি বা ঘর দিয়ে সাজানো। মৌচাকের মতো? হ্যাঁ, ঘরগুলো ছিল ফাঁকা। এই গঠনটা তাকে সন্ন্যাসীদের থাকার ছোট ছোট ঘরের কথা মনে করিয়ে দিয়েছিল, যেগুলোকে ল্যাটিন ভাষায় বলা হতো সেলুলি। সেই সেলুলি শব্দ থেকেই তিনি এই ঘরগুলোর নাম দিলেন সেল বা কোষ। তার মানে জীববিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শব্দের জন্ম হল মৌচাকের মতো একটা গঠন দেখে। কিন্তু আমাদের সূত্র বলছে এখানে একটা মজার ব্যাপার আছে। রবার্ট হুক যা দেখেছিলেন তা আসলে জীবন্ত কোষ ছিল না। একদম ঠিক। যেহেতু কর্ক গাছের মৃত ছাল থেকে তৈরি, তাই হুক আসলে মৃত কোষের বাইরের দেয়াল বা কোষ প্রাচীরগুলোই দেখেছিলেন। ভেতরের জীবন্ত অংশটা অনেক আগেই মরে গিয়েছিল, তাই ঘরগুলোকে ফাঁপা মনে হচ্ছিল। ও আচ্ছা, তিনি জীবনের খোলসটা আবিষ্কার করেছিলেন, কিন্তু ভেতরের প্রাণটা দেখতে পাননি? ঠিক বলেছেন। তাহলে প্রথম জীবন্ত কোষ দেখার কৃতিত্বটা কার? সেই কৃতিত্ব যায় আর একজন অসাধারণ মানুষের কাছে। তার নাম অ্যান্টনি ভন লিউয়েনহুক, একজন ডাচ কাপড় ব্যবসায়ী। কাপড় ব্যবসায়ী, কোনো বিজ্ঞানী নন? ছিল। তিনি হুকের থেকেও অনেক বেশি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র তৈরি করতে পারতেন। বাহ! ১৬৭৪ সাল নাগাদ তিনি সেই যন্ত্র দিয়ে পুকুরের ১ ফোঁটা জল পরীক্ষা করতে গিয়ে যা দেখলেন তা বিজ্ঞানের ইতিহাস বদলে দিল। কি দেখেছিলেন তিনি? তিনি দেখলেন সেই ১ ফোঁটা জলের মধ্যে অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব সাঁতার কেটে বেড়াচ্ছে। তিনি এদের নাম দিয়েছিলেন অ্যানিমেলকিউলস বা ক্ষুদ্র প্রাণী। অ্যানিমেলকিউলস? হ্যাঁ, তিনি প্রথম এককোষী জীব, ব্যাকটেরিয়া, শুক্রাণু এবং রক্তের লোহিত রক্তকণিকার মতো জীবন্ত কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে ভাবুন, রবার্ট হুক জীবনের খালি ঘরটা আবিষ্কার করলেন, আর লিউয়েনহুক প্রথম সেই ঘরে প্রাণের অস্তিত্ব খুঁজে পেলেন। এটা তো একটা দারুণ গল্প। কিন্তু এই যে কোষ, যা খালি চোখে দেখাই যায় না, তাকে দেখার জন্য তো এই অসাধারণ যন্ত্রগুলোর প্রয়োজন। আমাদের কাছে থাকা তথ্য বলছে এই অণুবীক্ষণ যন্ত্রেরও বিভিন্ন প্রজন্ম বা প্রকারভেদ আছে। হ্যাঁ, প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে কোষকে দেখার ক্ষমতাও বেড়েছে। সবচেয়ে সরল যন্ত্রটি হল সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র। এটা মূলত একটা আতশ কাচের মতো, যেখানে একটি মাত্র লেন্স ব্যবহার করা হয়। আচ্ছা। এটি কোনো বস্তুকে তার আসল আকারের চেয়ে ১৫ থেকে ২০ গুণ বড় করে দেখাতে পারে। লিউয়েনহুকের যন্ত্রগুলো এই ধরনেরই ছিল। এটা তো কোষের জগৎটা শুধু উকি দেওয়ার মতো। এরপরে নিশ্চয়ই আরও শক্তিশালী কিছু এলো? ঠিক, এরপরে এলো যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র। এখানে একাধিক লেন্স ব্যবহার করা হয়, একটি চোখের কাছে এবং আরেকটি বস্তুর কাছে। ও আচ্ছা। এ দুই লেন্সের সমন্বিত শক্তি বিবর্ধনকে বহুগুণ বাড়িয়ে দেয়, প্রায় ১৫০০ থেকে ৪০০০ গুণ পর্যন্ত। স্কুলে বা কলেজে জীববিজ্ঞান ল্যাবে আমরা যে মাইক্রোস্কোপ দেখি, সেটা সাধারণত এই ধরনেরই হয়। এর সাহায্যে ব্যাকটেরিয়া বা কোষের সাধারণ গঠন দেখা যায়, তাই তো? হ্যাঁ, কোষের সাধারণ অঙ্গ-প্রত্যঙ্গ দেখা সম্ভব হয়। কিন্তু বিজ্ঞানীরা তো এতেও সন্তুষ্ট ছিলেন না। তারা কোষের আরও গভীরে যেতে চাইছিলেন। যৌগিক মাইক্রোস্কোপ কি কোনো একটা জায়গায় এসে আটকে গিয়েছিল? এমন কোনো দেওয়াল ছিল যা ভাঙার জন্য নতুন প্রযুক্তির দরকার ছিল? চমৎকার প্রশ্ন। হ্যাঁ, বিজ্ঞানীরা একটা দেওয়ালে ধাক্কা খাচ্ছিলেন, আর সেই দেওয়ালটা হল আলোর নিজেরই একটা সীমাবদ্ধতা। আলোর সীমাবদ্ধতা? হ্যাঁ, আলোর তরঙ্গদৈর্ঘ্যের কারণে একটা নির্দিষ্ট সীমার চেয়ে ছোট দুটো বস্তুকে আলাদা করে শনাক্ত করা যায় না। কোষের ভেতরের রাইবোজোম বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো ক্ষুদ্র অঙ্গাণু কিংবা ভাইরাসের মতো জিনিস দেখা এর ক্ষমতার বাইরে ছিল। এখানেই বিংশ শতাব্দীতে একটা বিপ্লব ঘটে গেল ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারের মাধ্যমে। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র নামেই বোঝা যাচ্ছে এখানে আলোর কোনো কারবার নেই। একদমই না। এখানে আলোর কণার বদলে ব্যবহার করা হয় দ্রুত গতির ইলেকট্রনের স্রোত, আর কাচের লেন্সের জায়গায় ব্যবহার করা হয় শক্তিশালী তড়িৎচুম্বক,
যা সেই ইলেকট্রনের গতিপথকে নিয়ন্ত্রণ করে। ঠিক তাই, ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য আলোর চেয়ে হাজার হাজার গুণ ছোট হওয়ায় এর বিবর্ধন ক্ষমতা অবিশ্বাস্য, প্রায় 50,000 থেকে 3 লক্ষ গুণ বা তারও বেশি। 3 লক্ষ গুণ! তার মানে এর সাহায্যে এমন সব জিনিস দেখা সম্ভব যা আগে শুধু কল্পনাতেই ছিল। ঠিক তাই, এর সাহায্যে আমরা প্রথম ভাইরাসের চেহারা দেখেছি, ডিএনএ এর গঠন বুঝতে পেরেছি এবং কোষের ভেতরের অঙ্গাণুগুলোর বিস্তৃত গঠন জানতে পেরেছি। এটা কোষের জগতের একটা ঝাপসা ছবির বদলে আমাদের হাতে একটা হাই ডেফিনেশন ব্লুপ্রিন্ট তুলে দিয়েছে। এই যে রবার্ট হুক মৌচাকের মতো ঘর দেখলেন আর লিউয়েন হুক পুকুরের জলে সাঁতার কাটা জীব দেখলেন, তারা কি একই জিনিস দেখছিলেন? আমার মনে প্রশ্ন আসছে, সব কোষের চেহারা কি একই রকম, নাকি আমাদের শরীরের বিভিন্ন অংশের কোষগুলো দেখতে আলাদা হয়? এই প্রশ্নটাই আমাদের কোষের বৈচিত্র্যের জগতে নিয়ে যায়। উত্তরটা হল, কোষের মধ্যে প্রচুর বৈচিত্র্য দেখা যায়। রবার্ট হুকের দেখা সেই ষড়ভুজাকার কোষের গঠন উদ্ভিদের ক্ষেত্রে বেশ সাধারণ, কারণ তাদের একটা দৃঢ় কোষ প্রাচীর থাকে। আচ্ছা। কিন্তু প্রাণী কোষের গঠন অনেক বেশি পরিবর্তনশীল, আর এই আকৃতি বা গঠনটা কিন্তু খেমখেয়ালিভাবে তৈরি হয় না। এর পেছনে সুনির্দিষ্ট কারণ আছে। কোষের গঠন সরাসরি তার কাজের সাথে জড়িত। গঠনই কাজকে নির্দেশ করে, এরকম একটা ব্যাপার? কিছু উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। অবশ্যই। যেমন ধরুন, আমাদের রক্তে থাকা শ্বেত রক্তকণিকা বা পুকুরের এককোষী জীব অ্যামিবা, এদের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, এরা অনিয়তাকার। কারণ এদের কাজই হল ঘুরে বেড়ানো এবং প্রয়োজনে আকৃতি বদলে জীবাণু বা খাদ্যকে ঘিরে ধরে গ্রাস করা। এদের যদি একটা নির্দিষ্ট শক্ত কাঠামো থাকত, তাহলে এই কাজটা করা সম্ভব হতো না। বাহ, তাহলে ওর অনিয়মিত আকারটাই ওর শক্তি। লোহিত রক্তকণিকার কথা কি বলবেন? ওগুলো তো দেখতে চাকতির মতো। হ্যাঁ, লোহিত রক্তকণিকা গোলাকার আর দুপাশ চ্যাপ্টা, অনেকটা ডোনাটের মতো, যার মাঝখানের গর্তটা ভরাট। এই বিশেষ আকৃতির দুটো অসাধারণ সুবিধা আছে। কি কি? 1, এটি কোষের সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়িয়ে দেয়, ফলে এটি আরও বেশি অক্সিজেন অণু বহন করতে পারে। আর 2, এই নমনীয় আকৃতির জন্য এটি আমাদের শরীরের সরু থেকে সরুতম রক্তনালীর ভেতর দিয়েও সহজে ভাঁজ হয়ে চলে যেতে পারে। আর আমাদের নড়াচড়ার জন্য যে পেশিকোষ আছে বা ভাবনার জন্য স্নায়ুকোষ, এদের কাজ তো একদমই আলাদা। এদের গঠনও তাই একদম আলাদা। পেশিকোষগুলো লম্বাটে ও মাকো আকৃতির হয়। ভাবুন তো, হাজার হাজার ছোট ছোট রবার ব্যান্ডকে একসাথে বেঁধে রাখা হয়েছে। যখন তারা একসাথে সংকুচিত হয়, তখন একটা শক্তিশালী টান তৈরি হয়। এভাবেই আমাদের পেশি কাজ করে। অন্যদিকে স্নায়ুকোষ হল প্রাণীদেহের দীর্ঘতম কোষগুলোর একটি। এর কাজ তো বার্তা পাঠানো। হ্যাঁ, শরীরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত সংকেত বা বার্তা পাঠানো। তাই এর গঠনটা অনেকটা ইলেকট্রিক তারের মতো, একটা লম্বা অক্ষতন্তু এবং চারপাশে বার্তা গ্রহণ বা প্রেরণের জন্য অসংখ্য শাখা প্রশাখা। এটা তো অবাক করার মতো। এমনকি চর্বি জমানোর জন্য কোষের একটা বিশেষ ডিজাইন আছে। আমাদের সূত্র বলছে চর্বি কোষগুলো দেখতে আংটির মতো হয়। হ্যাঁ, কারণ এই কোষগুলোর প্রধান কাজই হল ফ্যাট বা স্নেহ পদার্থ সঞ্চয় করা। যখন প্রচুর ফ্যাট জমা হয়, তখন সেই ফ্যাট ড্রপলেটটা কোষের বেশিরভাগ জায়গা দখল করে নেয় আর নিউক্লিয়াস সহ বাকি অঙ্গাণুগুলোকে একপাশে ঠেলে দেয়। ফলে ওটা দেখতে অনেকটা পাথরের আংটির মতোই লাগে। একদম। এটা সত্যি আকর্ষণীয় যে কোষের গঠনটা কতটা নিখুঁতভাবে তার কাজের সঙ্গে মানিয়ে নিয়েছে। এবার আকারের বিষয়ে আসি। আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, একটা হাতির কোষ কি একটা ইঁদুরের কোষের চেয়ে অনেক বড় হবে? এটা একটা খুব সাধারণ এবং যৌক্তিক প্রশ্ন, কিন্তু উত্তরটা হল না। এটা জীববিজ্ঞানের অন্যতম বিস্ময়কর একটা ব্যাপার। জীবের আকারের ওপর তার কোষের আকার নির্ভর করে না। বলেন কি? হ্যাঁ, একটি হাতির দেহের কোষের গড় আকার একটি ইঁদুরের কোষের গড় আকারের প্রায় সমানই হয়। এটা তো অবিশ্বাস্য। আমি সবসময় ভাবতাম একটা তিমির কোষ নিশ্চয়ই একটা পিঁপড়ের কোষের চেয়ে বহুগুণ বড় হবে। তাহলে হাতির শরীরটা এত বড় কেন? আরও, হাতির শরীরে কোষের সংখ্যা অনেক অনেক বেশি। একটা জীবের আকার নির্ভর করে তার মোট কোষের সংখ্যার ওপর, প্রতিটি কোষের আকারের ওপর নয়। ও আচ্ছা। বিষয়টা অনেকটা
একই সাইজের ইঁট দিয়ে একটা ছোট দেওয়াল আর একটা বিশাল দুর্গ বানানোর মতো। দুর্গে শুধু ইঁটের সংখ্যাটা অনেক বেশি। তাহলে এই দৃষ্টিভঙ্গিটাই তো পুরো বদলে গেল। আকারের দিক থেকে যদি বিচার করি তাহলে সবচেয়ে ছোট বা বড় কোষ কোনগুলো? আকারের দিক থেকে সবচেয়ে ছোট কোষ হল মাইকোপ্লাজমা নামে এক ধরনের ব্যাকটেরিয়া। এদের আকার মাত্র 0.1 থেকে 0.2 মাইক্রোমিটারের মতো। মানে ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া কোনো উপায় নেই। একদম। আর প্রাণী জগতের সবচেয়ে বড় কোষ হল উট পাখির ডিম, যা আমরা খালি চোখেই দেখতে পাই। ডিমের কুসুমটাই হল মূল কোষ। আর দৈর্ঘ্যে? যদি দৈর্ঘ্যের কথা বলি তাহলে মানুষের স্নায়ু কোষ অন্যতম দীর্ঘতম কোষ, যা আমাদের কোমর থেকে পায়ের আঙুল পর্যন্ত 1 মিটারেরও বেশি লম্বা হতে পারে। তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি তাহলে যা দাঁড়ালো তা হল কতকগুলো নির্দিষ্ট জীবন্ত প্রক্রিয়ার ভিত্তিতে আমরা জীব ও জড়কে আলাদা করি। আর এই সমস্ত প্রক্রিয়ার পেছনে রয়েছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক একটি একক, যার নাম কোষ। 1665 সালে রবার্ট হুকের একটা সাধারণ কর্কের টুকরো দেখার মধ্যে দিয়ে যে যাত্রা শুরু, তা আজ ইলেকট্রন মাইক্রোস্কোপের যুগে এসে আমাদের দেখিয়েছে যে এই কোষগুলো তাদের কাজের প্রয়োজনে কত বিচিত্র আর নিখুঁত হতে পারে। হ্যাঁ, আমরা দেখলাম কোষের গঠন তার কাজের সঙ্গে কতটা নিবিড়ভাবে জড়িত। ফর্ম ফলোজ ফাংশন বা গঠনই কাজকে অনুসরণ করে। জীববিজ্ঞানের এই মৌলিক নীতিটা কোষের স্তরে সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। ঠিক। আর এটাই আমাদের জন্য একটা নতুন প্রশ্ন তৈরি করে। আমরা তো কেবল আমাদের পরিচিত পরিবেশের প্রাণীদের কোষের কথা বললাম, কিন্তু ভাবুন তো চরম পরিবেশে, যেমন গভীর সমুদ্রের আগ্নেয়গিরির পাশে বা অ্যান্টার্কটিকার বরফের নিচে বসবাসকারী প্রাণীদের কথা। ও হ্যাঁ, সেই অসম্ভব প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য তাদের কোষের গঠনে কি বিশেষ কোনো পরিবর্তন ঘটেছে? তাদের কোষগুলো কি এমন কোনো কৌশল ব্যবহার করে যা আমাদের কোষ কল্পনাও করতে পারে না? উত্তরটা হয়তো আমাদের জীবনের সংজ্ঞাটাকেই আরও বিস্তৃত করে দেবে।